পরিষদে গুম প্রতিরোধ সংশোধন অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন। ৫ বছর নিখোঁজ বা জীবিত না ফিরলে গুম ঘোষণা। শেখ হাসিনা জুলাই যোদ্ধাদের হত্যার চেষ্টা করছে অভিযোগ আইন উপদেষ্টার। মানবতা বিরোধী অপরাধে কাদের সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশের রিটার্নিং অফিসারের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তারেক রহমানের বসবাসে প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি। আসসালামু আলাইকুম, শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে গুম হওয়া ব্যক্তি ৫ বছর গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে গুম ঘোষণা করতে পারবে। সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। এছাড়া বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ ২০২৫-এর খসড়া ও সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। শেখ হাসিনা ভারতে বসে দলীয় অনুসারীদের দিয়ে জুলাই যোদ্ধাদের হত্যার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এসব সন্ত্রাসীদের জামিনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদের শেষ কর্মদিবসে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসে একথা বলেন তিনি। কে হবেন পরবর্তী প্রধান বিচারপতি তার সরকারি সিদ্ধান্তের বিষয়, তবে ৩-৪ দিনের মধ্যে তা জানা যাবে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। স্বাভাবিক জামিন যেই জামিন আপনার একটা অভিযুক্ত ব্যক্তির প্রাপ্য, সেটার ব্যাপারে আমাদের কথা নাই। কিন্তু একজন নেত্রী অন্য একটা দেশে পালিয়ে গিয়ে তার দলের ক্যাডারদের বলতেছে জুলাই গণ অভ্যুত্থানে যারা কর্মী আছে তাদেরকে হত্যা করার জন্য, তারপরে তার দলের অনুসারী সন্ত্রাসীদের কেউ জামিন দিয়ে দিবে, এটা কোনো আইনে অ্যাকসেপ্টেবল না, কোনো নৈতিকতা অ্যাকসেপ্টেবল না। এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও শক্তভাবে আরও কালেকটিভলি কাজ করব। জুলাই হত্যাযজ্ঞের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুব ও ছাত্রলীগের ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, ২৯ ডিসেম্বর গ্রেপ্তার করে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন জেআইসি সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ১। ২০২৪-এ জুলাই আন্দোলনের পর পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে গত বছরের গণঅভ্যুত্থানের প্রক্রিয়াধীন মামলায় নতুন সংযুক্তি হয়েছে মানবতা বিরোধী অপরাধের আরও এক মামলা, যার আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুবলীগ সভাপতি ফজলে শামস পরশসহ ৭ জনকে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। তাদের বিরুদ্ধে পরিকল্পনা নির্দেশ বাস্তবায়ন সহ সরাসরি গণহত্যায় অংশগ্রহণের প্রমাণ মিলেছে বলে জানায় প্রসিকিউশন। ওবায়দুল কাদের সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গণহত্যায় যারা মূল ভূমিকা পালন করেছে তাদেরকে এই মামলায় আনা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, ন্যায় বিচার আসামিদের পলায়নের জন্য বসে থাকবে না। পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই ৩টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে। আগামী ২৯শে ডিসেম্বর
এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ও বর্তমান 12 সেনা কর্মকর্তা সহ 13 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণের জন্য 19 জানুয়ারির দিন ধার্য করা হয়। মিসবাহ রহমান, মোহনের সংবাদ, ঢাকা। দায়িত্ব পালনকালীন সময়ে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ছিলেন প্রাতিষ্ঠানিক সততার সুদক্ষ কারিগর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আপিল বিভাগের এজলাস কক্ষে প্রধান বিচারপতির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। পরে গণমাধ্যম কর্মীদের জানান, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি এবং তার হাত ধরেই মাজদার হোসেন মামলার রায়ের পূর্ণতা এসেছে। আজ শেষ দিনের মতো আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উনি একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে, বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশের বিচার বিভাগের হাল ধরেছিলেন। কুয়াশাচ্ছন্ন বিচার ব্যবস্থাকে উনি আলোর পথে নিয়ে এসেছেন। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খানের রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে একথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতায় না করে স্ব-অবস্থানে থাকলে ভালো নির্বাচন হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নির্বাচন নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এবং পার্টিগুলি যদি একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা না করে সহাবস্থানে করে, তবে ওইটা আমাদের জন্য সবচেয়ে ভালো। আর সবচেয়ে বড় দরকার হলো আপনাকে সাংবাদিকদের। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং জনগণকে উদ্বুদ্ধ করেন, তবে কিন্তু সবচেয়ে ভালো। আর আমি আরেকটা হলো আপনাকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। সারা দেশে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সুরক্ষায় কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসি নির্বাচন পরিচালনা উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসব অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামালের সুরক্ষা সহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক মর্মে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। খালেদা জিয়া আগের চেয়ে বেশি চিকিৎসা গ্রহণ করতে পারছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এই অবস্থা বজায় থাকলে তার স্বাস্থ্যের উন্নতি সম্ভব। বিগত সরকারের সময় তাকে পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল, সে কারণে শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল।
রাজধানী গুলশানের 196 নম্বর বাসভবন ঘিরে চলছে প্রস্তুতি। লন্ডন থেকে দেশে ফিরে এই ভবনেই থাকবেন তারেক রহমান। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। ভেতরে বাইরে রং পলিশ, আসবাবপত্র গোছানো সহ প্রয়োজনীয় সংস্কার কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে ভবনটির নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বাসভবনের আশপাশে সিসিটিভি ক্যামেরা বসানো, প্রবেশপথ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দলীয় ব্যবস্থাপনা টিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর সকাল 11:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পরে এভারকেয়ারে হাসপাতালে তিনি তার মা খালেদা জিয়াকে দেখতে যাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে তারেক রহমানের দেশে ফেরা স্মরণীয় করতে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা জায়গাগুলো দেখছি। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয় এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো, সবাইকে আসতে পারবো, জনদুর্ভোগ যাতে না হয়, সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছে। জাতীয় নির্বাচন সামনে রেখে আজও প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঢাকা 14 ও 16 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি এবং আমিনুল হকের মনোনয়ন সংগ্রহ করা হয়। বেলা 2টায় সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন। এ নিয়ে গেল 3 দিনে 19টি মনোনয়নপত্র বিক্রি হলো। জনাব আমিনুল হকের পক্ষ থেকে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। সকল দিক থেকে একজন ভালো মানুষের যতগুলো গুণাবলী থাকা দরকার, প্রত্যেকটা গুণাবলী তার ভিতরে আছে। এরকম একজন প্রার্থী পেয়ে আমরা আসলে ঢাকা 16 আসনের মানুষ গর্বিত, আমরা খুবই আনন্দিত। ওনাকে প্রার্থী হিসাবে পেয়ে ওনার মনোনয়নপত্র আজকে আমরা সংগ্রহ করতে পেরেছি। রাজধানীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ডিএমপি চেকপোস্ট। সাম্প্রতিক পরিস্থিতি এবং বড়দিন ও ইংরেজি নববর্ষকে সামনে রেখে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ উদ্যোগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের। এছাড়াও নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে নাশকতা রোধেও এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই গুলশান, মতিঝিল, আবদুল্লাপুর, গাবতলী সহ কয়েকটি এলাকায় দেখা যায় পুলিশের নিরাপত্তা তল্লাশি। এ সময় যানবাহন থামিয়ে চলে তল্লাশি। কোনো ধরনের অবৈধ দ্রব্য পাওয়া মাত্রই তাকে আইনের আওতায় আনার কথা জানান নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা। আমাদের নির্দেশনা আছে, আমরা চেক করব বিভিন্ন কোনো অবৈধ লোক বা অবৈধ কোনো জিনিস পাওয়া যায় কিনা, ঠিক আছে, মাদক দ্রব্য, অস্ত্র, বাইরের কোনো এইগুলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে শোকরানা দোয়া, প্রস্তুতি সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করেও বিশেষ মোনাজাতের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। দুপুর 2:30 রাজধানীর উত্তর আজমপুর ক্রিসেন্ট হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঐক্যবদ্ধ ঢাকা 18 বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আমার বিশ্বাস আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, বাংলাদেশের জনগণের দোয়ায় আগামী কয়েকদিনের মধ্যে উনি সুস্থ হয়ে বাংলাদেশের জনগণের মাঝে ইনশাআল্লাহ ফিরে আসবে। আপনারা দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুন্দরভাবে, সুস্থভাবে, স্বাভাবিকভাবে, কোনো টেনশন ফ্রি অবস্থায় যেন বাংলার মাটিতে এয়ারপোর্টে অবতরণ করতে পারে। গেল এক দশকে প্রতিবন্ধী অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ নীতিগত অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। তবে এখনও গণমাধ্যম সহ শিক্ষা, কর্মসংস্থান, সরকারি সেবা এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকতা রয়ে গেছে। বিশেষ করে ভোট দেওয়ার ক্ষেত্রেও গোপনীয়তা রক্ষা করা হয় না। সকালে রাজধানীর একটি হোটেল, ইউএনডিপি ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত গণমাধ্যমে প্রতিবন্ধীদের প্রবেশ নিশ্চিত বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন বক্তারা। প্রতিটা রাজনৈতিক দলের কাছ থেকে আমরা এটা নিশ্চিত করতে চাই যে তারা আগামী 5 বছর
আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কী কাজটা করতে চায়। মিডিয়া সেবী তারা যদি একটু সেন্সিটাইজড হন, তাহলে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা আবার ওই আপনাদের এগুলো দেখে পড়ে, নাটক দেখে, সিনেমা দেখে, আর্টিকেল পড়ে, টকশো শুনে তখন আমরা সেন্সিটাইজড হয়ে যাব। ফুটবল। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্বকাপ ট্রফি আবারও বাংলাদেশে আসছে। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত বিশেষ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী 14 জানুয়ারি ঢাকায় পৌঁছাবে এই সোনালী শিরোপা। ফিফা জানিয়েছে আগামী 3 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই ভ্রমণে 150 দিনে বিশ্বের 30টি দেশের 75টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রফিটি প্রদর্শন করা হবে। কোকাকোলা বাংলাদেশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে তাদের বিশেষ উদ্যোগে এই দেশের ফুটবল প্রেমীরা কাছ থেকে ট্রফিটি দেখার এই দুর্লভ সুযোগ পাচ্ছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উপদেষ্টা পরিষদে গুম প্রতিরোধ সংশোধন অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন। 5 বছর নিখোঁজ বা জীবিত না ফিরলে গুম ঘোষণা। শেখ হাসিনা জুলাই যোদ্ধাদের হত্যার চেষ্টা করছে অভিযোগ আইন উপদেষ্টার। মানবতা বিরোধী অপরাধে কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তারেক রহমানের বসবাসে প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।